আমরা যেখান থেকে সার্চলাম আর কি অবজেক্টিভস এন্ড প্রিন্সিপাল। প্লাম্বিং যে ওয়ার্কিং প্রিন্সিপালটা সেটা এখন আমরা একটু আলোচনা করব যে ওয়াটারের প্রধান হচ্ছে কি, মানে কাজের উদ্দেশ্যটা কি বা কাজটা কিভাবে করে। এখানে দুইটা অপশন আমাদের, একটা হচ্ছে ওয়াটার সাপ্লাই দেয়া, আর একটা হচ্ছে কি সেখান থেকে যে ওয়েস্ট ওয়াটার সেটা তার নির্দিষ্ট যে স্থানে সেখানে নিয়ে যাওয়া, বা আমরা বলতে পারি যে ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল, তাই না? মাঝে মাঝে কথা বলবেন, হ্যাঁ? তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে ওয়াটার সাপ্লাই এবং ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল। আমরা এখানে ওয়াটার সাপ্লাই দেবো, সেটাকে কি করব, ড্রেন আউট করব। এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। তো সেক্ষেত্রে 3 নম্বরটা আছে স্ট্রম ওয়াটার ইউজ ম্যাক্সিমাম ডিসপোজ লিটল। হ্যাঁ, এটা কিন্তু একটু হাইলাইট করা আছে, কেননা বর্তমান আমাদের যে পানির যে একটা অবস্থা, এটা কিছুদিন পর নাও থাকতে পারে, তাই না? তো আমাদের কি করতে হবে, স্ট্রম বলতে এখানে বোঝাচ্ছে রেনের যে ওয়াটারটা, সেগুলো আমাদেরকে সবাইকে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করে আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, এবং আরটা করতে হবে, যেমন এক্ষেত্রে আমাদের রেন ওয়াটার হারভেস্টিং করতে হবে। এজন্য কোডে বা কি করছে, আলাদা একটা চ্যাপ্টার করে দিচ্ছে, মানে চ্যাপ্টার 7 একটা করে দিচ্ছে যে রেন ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা পরে দেখতে পারবো কোডের মধ্যে, যখন কোড নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা জানতে পারবো। তো এখন আমরা আসি বেসিক যে অবজেক্ট গুলা, সেগুলো এখানে বলা আছে, উল্লেখ করা আছে 4-5টা অবজেক্ট। এবং সেখানে বলা আছে, এখানে বলা আছে দ্য সাপ্লাই অফ এনি ওয়াটার সোর্স। এক্ষেত্রে বলা আছে water and gas shall be made safe and sound, ensuring the accuracy in quantity and acceptability in quality. এটার মধ্যে যা বোঝাচ্ছে যে আমাদের যে ওয়াটার যে সোর্সটা আছে, সেটা হবে ওয়াটার অথবা গ্যাস, যেটা হোক, সেটা কি হবে, ফ্লোটাকে কি করতে হবে, ইনশিওর করতে হবে। এবং ফ্লো যে ইয়েটা আছে সেটা নিরাপদ, এবং ফ্লোটা আমাকে ইনশিওর করতে হবে এবং কালেক্ট করতে হবে ফ্রম পোটেনশিয়াল সোর্সেস, এবং এটাকে সুন্দর একটা জায়গা থেকে এটাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। টু দ্য পয়েন্ট হ্যাভিং ডিমান্ড ফর drainage and wastewater shall be done quickly and sanitary way, maintaining goods indoor and outdoor environment and ensuring safety as well. 2 নম্বর বলতেছে এই যে পানিটা আমরা প্রথমে কি করলাম, পানি আমরা দিলাম, তারপরে আমরা সুন্দর করে সেটা কি করব, ওয়েস্ট ওয়াটার করব। ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আমার কাজটা খুব কাউকে কোনো হ্যাম্পার ছাড়াই সেটা করবে, সাধারণভাবে করবে। 3 নম্বর হচ্ছে ড্রেনেজ অফ স্ট্রম অ্যান্ড রেইন ওয়াটার শ্যাল বি ডান আফটার দ্য ম্যাক্সিমাম হারভেস্টিং। আবার ওই কথা বলতেছি, এখানে যেটা আমরা এখানে পড়তেছিলাম, এখানে ডিটেলস একটু বলে দিছি যে ওয়াটার যে রেন ওয়াটারটা আছে সেটাকে ম্যাক্সিমামটা হারভেস্টিং করব। হারভেস্টিং মানে কি বলেন তো একজন? সাগর ভাই বলেন, হারভেস্টিং মানে? কালেক্ট করে না আপনার? হ্যাঁ, হারভেস্টিং মানে এখানে কালেক্ট করে সেটাকে কি করতে হবে, আমাদের ইরিগেশনের জন্য ইউজ করতে পারি, আমাদের কার ওয়াশের জন্য ইউজ করতে পারি, খাওয়ার পরিষ্কার করার জন্য ইউজ করতে পারি। তার মানে কি, যখন এটা ইউজ করব, তাহলে আমার মেন যে ওয়াটার সোর্স, ভালো ওয়াটার যেটা আছে সেটা কাজে, মানে আমার এই নষ্ট জিনিসগুলো মেরামত করার জন্য ইউজ করব। তাহলে আমার কি হবে, রেন ওয়াটারটা আমার যেগুলা ভালো ওয়াটার দিয়ে আমি করতাম সেগুলো আমি রেন ওয়াটার দিয়ে করতেছি। যেমন বললাম কার ওয়াশ, তারপর ফ্লোর ওয়াশ, গার্ডেনিং, রোড ওয়াশ, এগুলো যদি ইউজ করতে পারি তাহলে আমার ভালো পানিটা সেফ হবে, তাহলে আমার এনভায়রনমেন্টের জন্য সেটা সেফ। তারপর বলছে যে প্লাম্বিং শ্যাল বি ডেভেলপড উইদাউট দ্য ইম্পেয়ারিং স্ট্রাকচার ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাথেস্টিক্স। 4 নম্বরটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এটা কি হচ্ছে, আমার যে বিল্ডিংটা আছে, যেটা সুন্দর একটা বিল্ডিং আমি টাকা দিয়ে তৈরি করতেছি, এটা যেন এই প্লাম্বিং এর কারণে কি হয়, স্ট্রাকচার কোনো ইম্প্যাক্ট না পড়ে, এবং অ্যাথেস্টিক ভিউ যেটা আছে সেটা যেন কোনো সমস্যা না হয়, এটা সৌন্দর্যটা যাতে ঠিক থাকে এটা। হ্যাঁ হ্যাঁ।
তারপর আছে কি স্কোপ অফ দ্য প্লাম্বিং ওয়ার্ক। এই প্লাম্বিং ওয়ার্কটা কোথায় কোথায় আপনার হবে, স্কোপটা কি? স্কোপ মানে কি বুঝতেছি আমরা এখানে? কাজের ক্ষেত্র, মানে কোথায় কোথায় কাজ কাজের করবে। ক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিরকম মতো সেটা বোঝাচ্ছে। তো এখানে হিউম্যান কনজাম্পশন লাইক ড্রিঙ্কিং, culinary purpose, washing and bathing, three nature of the water are supplied in building. তো আমরা আগে দেখেছি হিউম্যান কনজাম্পশন মানে কি, আমরা যারা মানুষ আমরা পান করি সেটা, এবং যেটা আমরা কাপড় ধৌত করি, গোসল করি, এগুলোর মধ্যে আমাদের ওয়াটারটা সাপ্লাইটা হচ্ছে বা আমরা এটা কনজিউম করতেছি। তো আমাদের ওয়াটার কয় ধরনের ওয়াটার আমরা ইউজ করি? দুই ধরনের, কোল্ড ওয়াটার আর একটা কি হট ওয়াটার। আর আরেকটা আছে আমার সিলেট ওয়াটার। এই সিল্ড ওয়াটারটা আপনার মেকানিক্যালে যারা আছে তারা বেশি পরিচিত। এই সিল্ড ওয়াটার মানে আমরা এখানে কি বুঝতেছি? সকলে আপনি তো মেকানিক্যালে, বলেন তো সিল্ড ওয়াটারটা। ভাই চিলার থেকে যে ঠান্ডা পানিটা আসে ওটাই কি বলবো। স্ট্রিম মানে সিল যেটা, সেটাই একবারে আপনার। হ্যাঁ, তো আমাদের এই পানিটা শুধু আমাদের মেকানিক্যালের জন্য এটা হয়, যেটার মধ্যে আমার ডিফিউজার আছে, ইয়া আছে, এগুলোর মাধ্যমে বাতাসের মাধ্যমে আমরা নিয়ে এসে আমাদের ফ্লোটা ঠান্ডা করার জন্য বেসিক্যালি ইউজ করা হয় কুলিং টাওয়ার থেকে। আর তারপর আছে আমাদের ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটিং এর জন্য আমাদের যে ওয়াটার জেট, সেটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান বাংলাদেশ প্রায় ওয়ার্ল্ড ওয়াইড। ফায়ারের যে একটা ইস্যু, এটা কিন্তু আমাদের গভীরভাবে চিন্তার সম্মুখীন হতে হবে। যে আমি একটা বিল্ডিং করলাম, সেখানে মানুষ বসবাস করবে, কিন্তু মানুষের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমার বিল্ডিং করে লাভ কি? এজন্য আলাদাভাবে ফায়ারের আলাদাভাবে কোড আছে। তো আমাদের লোকাল কোডও আছে। তারপর এনএফপিএ 101 আছে, 101 লাইফ সেফটি কোড। এগুলা নেটে যদি আপনার কালেক্ট করতে পারেন, অথবা আমার কাছে আছে, আমি দিতে পারি। কারণ প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার। ফায়ার, মেকানিক্যাল, প্লাম্বিং, সবাই যেহেতু মেকানিক্যালেরই, তবু এটা এক একটা করে অনেক বড় অধ্যায়। এগুলা আমরা শুধু আমাদের যেগুলা না জানলে না ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো আমরা এখানে আলোচনা করবো। আর বাকিগুলো আপনারা নিজ ইচ্ছায় একটু স্টাডি করে, যেটা কনফিউশন মনে হবে গুগলে সার্চ করলে এখন কিন্তু সবকিছু পাওয়া যায়, রাইট? এনএফটি কত বলছিলেন আপনার গাইডলাইন? হ্যাঁ, এনএফপিএ 101 লাইফ সেফটি কোড, এটা ফায়ারের জন্য। আবার স্প্রিংলারের জন্য আছে আপনার। 72 তো ফায়ার। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম বিভিন্ন ইয়েতে আছে। তারপর আপনার স্প্রিংলারের জন্য এর মধ্যে স্প্রিংলারের অনেক আলাদা কোড আছে, আবার একটা অনেক ভার্সন আছে, এগুলো অনেক। তো ফায়ারের আবার রাইজার কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়। তো আমি এখানে জাস্ট দেখানোর চেষ্টা করছি যে ফায়ারের যে রাইজারটা, সেটা হচ্ছে ড্রাই রাইজার সিস্টেম আর ওয়েট রাইজার সিস্টেম। এখানে কেউ বলতে পারবেন যে ড্রাই রাইজার সিস্টেমটা কি আর ওয়েট রাইজার সিস্টেমটা কি? আচ্ছা, ড্রাই রাইজার সিস্টেমটা হচ্ছে সেখানে কোনো পানি থাকবে না। এটা হবে কোথায়? এটা হবে যে এরিয়াগুলোর মধ্যে বরফে ঢাকে, মানে বছরের সারাটা সময় ধরে বরফ, সেখানে পানি রাখলে কি হবে? বরফ হবে না। এজন্য হচ্ছে কি সেখানে থাকবে শুধু আপনার পাইপিং করা থাকবে। যখন আপনার ইনকেস অফ ফায়ার হবে, সেক্ষেত্রে সেই পাম্প দিয়ে আপনার নির্দিষ্ট টেম্পারেচার সেই পানিটা চলে যাবে। মানে যেখানে আন্ডারগ্রাউন্ডে থাকবে সেখানে কিন্তু পানিটা পানি অবস্থায় থাকবে, সেখান থেকে আপনার রাইজারের মধ্যে পানি থাকবে না। যখন আগুন লাগবে তখন ওই পানিটাকে তারা জেট পাম্প দিয়ে, আমাদের যে সিস্টেমটা আছে ফায়ার পাম্প, ইলেকট্রিক্যাল অথবা চৌকি পাম্প, ডিজেল পাম্প যেটা আছে এখানে, সেটা তা দিয়েই করবে, ফায়ার ফাইটিং এর জন্য ইউজ করবে। আর ওয়েট রাইজার হচ্ছে এখানে আমাদের সবসময় পানি থাকবে। যেমন আমাদের বাংলাদেশে সবসময় কি আমাদের রাইজার গুলোর মধ্যে পানি থেকেই যায়, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েট রাইজার সিস্টেম। 3 নম্বরে আছে আমাদের রিক্রিয়েশনাল পারপস, যেমন আমার এখানে বলতেছে সুইমিং পুল, ফাউন্টেন, ওয়াটারফল ইত্যাদি। রিক্রিয়েশনাল মানে কি পানিটা বারবার যেখানে আমাদের ফিরে আসতেছে, যেমন ঝর্ণা, তারপর আমাদের এই ওয়াটারফল গুলা, যেমন এগুলা, ঠিক আছে।
এগুলোকে বলতেছে আপনাদের যেমন ওয়াটার বডি হতে পারে। তারপর সে ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল সিস্টেম conveying the human extra water waste by the flushing water and flowing waste water sanitary through pipes and safe to disposal point। এইটা বলতে বোঝাচ্ছে আমরা যে ওয়াশরুম ইউজ করি, কমোড ইউজ করি, বেসিন ইউজ করি, এগুলো থেকে যে ওয়েস্ট পানিটা যে প্রডিউস হবে সেটা কি করবো ডিসপোজাল পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়াকে আমরা এটাকে ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল সিস্টেম বলতেছি। আবার সিতে বলতেছে আমাদের ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট। ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট আর মনে হয় তো বলার দরকার নেই, কেন আমি অলরেডি উপরে একটু আলোচনা করে আসছি, তাই না? তো এক্ষেত্রে বলি গ্যাস সাপ্লাই। Gas supply for using as a fuel and life-saving gas, যেমন হসপিটাল, ক্লিনিক, ইটিসি। হ্যাঁ, এই গ্যাস কোথায় কোথায় সাপ্লাই হবে? আমাদের কিচেনের যে অ্যাপ্লায়েন্স আছে সেখানে হবে, হাসপাতালে হবে, আপনাদের ফার্মাসিউটিক্যাল যে কাজগুলো হবে সেখানে হবে। তারপর গ্যাসের কিছু কাজ আছে, আমাদের ফায়ারের কাজেও গ্যাস কিছু ইউজ হয়, যেমন কার্বন ডাই অক্সাইড। তারপর আপনাদের আমাদের মেডিকেলের জন্য হয় অক্সিজেন, নাইট্রোজেন। ঠিক আছে, মানে যেখানে যেখানে আমাদের গ্যাস প্রয়োজন সে কথাটা এখানে সুন্দর সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দেয়া আছে। তারপর আমরা আসি ইম্পর্টেন্স অফ প্লাম্বিং। প্লাম্বিংটার প্রয়োজনটা কি? প্রত্যেক জিনিসের একটা প্রয়োজন আছে, তাই না? প্রয়োজন না থাকলে তো আমাদের কোনো কিছু দরকার হতো না। জি ভাই। দরকার আছে বলেই আমাদের জীবন চলাচলের প্রতি এত সংঘর্ষ। তো আমরা যদি এখানে দেখি যে প্লাম্বিং রিলেটেড উইথ এনভায়রনমেন্টাল পার্টিকুলারলি ওয়াটার এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্লাম্বিংটা আমাদের যে পরিবেশ, হ্যাঁ, এই ওয়াটার পরিবেশের সাথে সম্বন্ধযুক্ত। তারপর ফ্যাকাল্টি অফ প্লাম্বিং ক্যান পোজ হেলথ হ্যাজার্ড অ্যান্ড ইনডেঞ্জার লাইফ। এটা কি? আবার প্লাম্বিংটা আমাদের যে জীবন ধারণ সেটার ক্ষেত্রে অনেক সময় কি হতে পারে, জীবন নাশের কারণ হতে পারে। যেমন এই যে বাচ্চা এখানে পানি খেলতেছে পানির মধ্যে, যেমন এদিকে দেখেন আপনার একটা বিল্ডিং এর মধ্যে কাজ করছে, এখানে ওয়ালের মধ্যে পানি লাগছে এবং সেখানে একটা পাখি এসে মনে করেন যে কোনোটা ফলের, তারপর আপনার যে কোনো শ্যাওলা জাতীয় বা যেগুলো পাইপলাইন মনে লিক করছে আপনার এখানে, মনে শৈবাল জন্মাইছে। হ্যাঁ, অনেক শৈবাল জন্মাচ্ছে। বৃষ্টি পানি যখন পড়তেছে ওয়ালের মধ্যে, ওই ওয়ালের মধ্যে যদি আপনার প্লাস্টার না থাকে, যদি শুধু ব্রিকের কাজ থাকে অথবা প্লাস্টার আছে, অনেক সময় পানি পড়ে শ্যাওলা জমছে, সেখান থেকে আপনার অনেক পরগাছা জন্মাচ্ছে, এভাবে হতে পারে। তার মানে এটা আপনার ওয়ালটা নষ্ট করতেছে, আমাদের যে পরিবেশটার সাথে একটু অসামঞ্জস্য হচ্ছে। তারপর আপনার এখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে কুলিং টাওয়ার অথবা ট্যাঙ্ক যে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি অথবা ট্যাঙ্ক, হ্যাঁ, এখানে আপনাদের যে আউটডোর গুলো আছে এখানে কিছু পানি জমে আছে। হ্যাঁ, এ কারণে কি হচ্ছে, এখানে আমাদের যে অ্যাথেস্টিক ভিউটা সেটা নষ্ট হচ্ছে। তার মানে প্লাম্বিং এর যে পাইপ গুলা সরাই সেটে আছে। প্লাম্বিং কিন্তু আপনার সব জায়গায় প্লাম্বিং একটা সিস্টেম আছেই, আপনি যেটাই জানেন কোনো মেকানিক্যাল ডিভাইস আপনার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শরীরের যে নার্ভ গুলা আমরা বলতে পারি সেটা একটা ছোট ধরনের পাইপলাইন, যেটা দিয়ে আমরা সবকিছু ইয়ে করতে পারি। তো তারপর আছে আমাদের 3 নম্বর আছে প্লাম্বিং ইজ কনসার্ন অফ দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স সেভিং। প্লাম্বিংটা কি? এটা আমরা কনসার্ন আছে, উদ্যোগ হচ্ছে এনার্জি এবং রিসোর্স সেভিং। যেমন এটাকে পিওরলি ভাবে যে কাজ লাগাইতে চান, তারপর লিড, সে বিল্ডিং নাম শুনছেন আপনারা, লিড, গ্রিন বিল্ডিং যেগুলা, এগুলা তো লিড লিডের এটাকে লিড তৈরি না আপনার? হ্যাঁ, রাইট। এই লিড যখন আপনি গ্রিন বিল্ডিং এ যদি অ্যাওয়ার্ড নিতে যান বা আপনার সার্টিফিকেট নিতে যান, সেক্ষেত্রে আপনাকে কিছু লস ইয়ে দেখাইতে হবে, মানে যেগুলো আপনার
এনভায়রনমেন্টাল থেকে লস করতেছেন, সেগুলো আপনাকে দেখা দিচ্ছে আমি লস করতেছি না, আমি এনভায়রনমেন্টালকে আরো সুন্দর রাখার জন্য আমি এই এনার্জি গুলো সেভ করতেছি। যেমন আপনি ওয়েস্ট ওয়াটার গুলোকে কি করতেছেন, সুন্দরভাবে ডিসপোজ করতেছেন, এসটিপি করতেছেন, ইটিপি করতেছেন, আপনার এনার্জি সেভের ক্ষেত্রে আপনার লাইটের কমাচ্ছেন, লাইটের সংখ্যা, তারপর আপনার সোলার সিস্টেম করতেছেন, তারপর আপনার ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি বলি যে আপনার যে ফসেট গুলো আপনার ওয়াটার কনজাম্পশন কম সেগুলো ইউজ করতেছেন, তার মানে কি আপনার সেভ হচ্ছে, যেখান থেকে আপনার সেভ হবে সেটাই আপনার এনার্জি সেভ। পৃথিবীতে যা কিছু আছে সবই কিন্তু এনার্জি, হ্যাঁ, এগুলো যত আপনি কম ইউজ করবেন তাহলে আপনার পরিবেশের জন্য তত মঙ্গল। তারপর বলতেছি কি প্লাম্বিং ইজ অ্যান ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট। প্লাম্বিং কি নির্দেশ দেয় আমাদের, প্লাম্বিংটা নির্দেশ দিচ্ছে এখানে আমাদের উন্নয়নের ধারাটাকে। হ্যাঁ, এটা প্লাম্বিং এর যে ডিপার্টমেন্টটা আছে বা মেকানিক্যাল যে জগৎটা আছে সেটা কি করবে, সে যত আপনার সুন্দরভাবে কাজগুলো করবেন এটা আপনার উন্নয়নের একটা। যেমন আমাদের যে মেট্রো রেল হচ্ছে, অনেক হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যেমন আমাদের ইয়া হচ্ছে, এগুলো আমরা দেখবেন যে পাইপ গুলো কেমন করে ব্যবহার করা আছে, বাইরে দিয়ে একটা 8 ইঞ্চি 10 ইঞ্চি পাইপ নামায় রাখছে। তার মানে কি আমি এত টাকা খরচ করে একটা প্রপার্টি করলাম, এটা মনে করেন যে কিছুদিন পর নষ্ট হয়ে যাচ্ছে, কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, কোনো কেউ মনে ওটা ভেঙে ফেলতেছে, তাহলে কি আমাদের জন্য কি সেটা খুবই একটা দুঃখজনক যে আমাদের একটা সুন্দর একটা প্রপার্টি করলাম সেটাকে আমরা নিজেরা রক্ষা করতে পারতেছি না, সে ডেভেলপমেন্টটা আমাদের কাজে লাগতেছে না। তার মানে এটা যদি আমরা হাইড করতে পারতাম আর বেটার হইতো, আর যেটা আছে আমাদের সেটাকে আমাদের নিজস্ব মনে করে কিন্তু আমাদেরকে সেভ করতে হবে। সেটাই প্লাম্বিং কনসার্ন এন্ড রেগুলেশন, এই রুলস রেগুলেশনের ধারাতে চলে আসতেছে, আমাদের এটা মেনে রাখা মেনে চলা দরকার। আবার একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে হু গাইডলাইন অনুযায়ী কিছু আমাদের ওয়াটার ক্রাইটেরিয়া আছে, যে আমাদের পানি যে আমরা পান করব, পানি যে আমরা ইউজ করব, সেটা যেন আমাদের শরীরের জন্য হ্যাম্পার না করে, মানে শরীরটা যেন সুস্থ থাকে, আমরা আমার শরীরটাকে যেন অসুস্থ না করে। এজন্য কি হয়, হু মানে কি হেলথ অর্গানাইজেশন, যে ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড অর্গানাইজেশন, হেলথ অর্গানাইজেশন। হ্যাঁ, তারা আমাদের কি হচ্ছে গাইডলাইন দিচ্ছে যে আপনারা যদি এই ওয়াটারটাকে মানে এভাবে ইউজ করেন, মানে গাইডলাইন দিচ্ছে যে এভাবে ইউজ করলে আপনারা এটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটা আপনার লাইফের জন্য সেফ, আমাদের পরিবেশের জন্য আপনার সেফ, সেভাবে কিন্তু এটাকে আমরা গাইড করতেছি আমাদের। প্লাম্বিং এন্ড হেলথ ইন 2000, এটা 2005 সালের একটা দিচ্ছে গাইড। আমাদের এখন 97 পর্যন্ত আছে ওয়ার্ল্ড হেলথ যে ইয়েটা আছে, আমাদের এনভায়রনমেন্টাল একটা কোড আছে ECR 1997 আছে, 5 আছে, প্রতিটা ভার্সন চেঞ্জ হয়, এগুলো আর কি, এগুলো সব ফ্রি ভার্সন, আপনার অনলাইনে গেলে পাওয়া যায়, কারণ কোডগুলো সর্বজনীন, সবার জন্য এগুলা তৈরি করা হয়। অনলাইনে আপনি পেয়ে যাবেন এগুলো। তারপর একটা যদি দেখে ওয়ার্ল্ড প্লাম্বিং কাউন্সিল পাবলিশ দ্য প্লাম্বিং এন্ড এনভায়রনমেন্টাল 2010, আবার নতুন 10 সালে আবার একটা রিলিজ, সেটা কথা বলা আছে, এরপরে রিলিজ হচ্ছে কিনা সেটা আমি এখন খোঁজ নেই নাই, দেখতে হবে। তারপর ইম্পর্টেন্স অফ প্লাম্বিং, আবার ওই আছে যে ইম্পর্টেন্ট কোড এন্ড স্ট্যান্ডার্ড। আমরা এনভায়রনমেন্টের একটা গাইডলাইনের কথা বলছেন না, এটা কি নাম বলছে? ইসিআর। এটা অনেক আগে, ECR 1997 একটা আছে, তারপরে ভার্সন চেঞ্জ আছে 2005 আছে, তারপর আপনার এটা কয়েক 5 বছর পর 4 বছর পর চেঞ্জ হয় এগুলা, মানে কোডের ভিতরে তেমন কিছু চেঞ্জ হয় না, মডিফিকেশন করে আর কি। এগুলো দেখলে আপনি যদি পড়েন থ্রুলি তাহলে আপনার বুঝতে পারবেন। আমাদের ওইখান থেকে মূল উদ্দেশ্য হবে নেয়ার ওয়াটার যে কোয়ালিটি, যে চার্ট গুলো আছে, কোন কোন জিনিসগুলো টেস্ট করতে হবে, ব্যবহার বিধি গুলা, সেগুলো আমাদের ওইখান থেকে নিতে হবে। কি কি, যেমন আপনার আমাদের বিশুদ্ধ পানির যে ক্রাইটেরিয়া, সেগুলো আমাদের মান, গুণগত মান বজায় রাখতে গেলে যেগুলো আমরা চেঞ্জ করব বা অ্যাড করব, সেগুলো কিন্তু হু গাইডলাইনে বলা আছে। যেমন আপনাদের পিএইচ মান আমাদের কত, ফার্মাসিউটিক্যালে আপনার ফার্মাসিউটিক্যাল গ্রেডের ওয়াটার লাগে। এখন ধরেন ইউজ করার জন্য আবার এরা কারা দিবে? হুয়ে দিচ্ছে নাকি আপনার ক্রাইটেরিয়াটা? না এটা, এটা গাইডলাইন তো আছে, হু গাইডলাইন আছে, আবার ইন্টারন্যাশনাল আপনার মেডিকেল যে ইয়েটা আছে না, আপনার ফার্মাসিউটিক্যাল যে ল আছে, সেগুলো সবার তো একটা ইন্ডাস্ট্রিজের জন্য কিন্তু ল কিন্তু
আছেই, তাই না? সেখানে কিন্তু আপনাকে সেটা ইনশিওর করতে হবে আপনার নিজস্ব লোকাল কোড প্লাস আপনার যে ইন্ডাস্ট্রির যে কোড প্লাস আপনার যে কেমিক্যাল রিডাকশনের জন্য যে আপনার ফার্মাসিউটিক্যাল জন্য যে কিছু রুলস রেগুলেশন হয় সেগুলো কিন্তু মানতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন যে ফার্মাসিউটিক্যাল থেকে যে পানিটা আপনি ফেলে মানে এনভায়রনমেন্টে ছাড়তেছেন, হ্যাঁ, অবশ্যই আপনাকে আপনার ওই যে কোড বলতেছে হু গাইডলাইন অথবা আপনার যে নিজস্ব যে লোকাল কোড সেই অনুযায়ী কিন্তু আপনাকে ফেলতে হবে। মনে করেন আপনার ফার্মাসিউটিক্যাল থেকে অনেক কেমিক্যাল যুক্ত পানি আপনার ড্রেন আউট করতেছেন, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনার কি হচ্ছে আমাদের পরিবেশে যে উদ্ভিদ আছে অথবা পানির মধ্যে যে আপনার অণুজীব গুলো এইগুলা তো আছে আপনার সেগুলো ইটিপির মাধ্যমে, আপনার ওয়াস্ট ওয়াটার যেগুলো এগুলো তো ইটিপির মাধ্যমে হয়ে যায় আপনার। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি। তার মানে কি এটিভি থেকে আপনার যে পানিটা ফেলতেছেন ওইটা একদম টেস্ট করে না, তাই না? আপনার আমি যেটা জানি ওখানে প্রতি আপনার ঘন্টায় ঘন্টায় পানি দিয়ে টেস্ট করতে হয় যে পানির মধ্যে কোন ইয়েটা কত ঘন্টা চলবে, কেমিক্যাল ডোজিং, তারপর আপনার ওখানে যেটা যেটা নিউট্রিশন আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর আপনার যেটা দিয়ে আমাদের পরিবেশের জন্য মাল্টিগ্রেড উপযোগী। ফিল্টারের মাধ্যমে আপনার। হ্যাঁ, মাল্টিগ্রেড ফিল্টার আছে, কার্বন অ্যাক্টিভিটি ফিল্টার আছে, ডোজিং আছে, মানে কয়েকটা স্টেপে স্টেপে সেগুলো আপনাকে কাজ করতে হবে, করে তারপর আপনাকে পানিটা ফেলতে হবে যেন আপনার এই পানিটা গিয়ে পরিবেশের সাথে মিশে যায় এবং আমাদের জন্য শরীরে কোনো হ্যাম্পার না করে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এখানে যে আমাদের অনেক কটাই বলা আছে ওই যে প্লাম্বিং কোড, ওয়ার্ল্ড প্লাম্বিং কাউন্সিল থেকে যেটা দেয় সেটা হচ্ছে আইপিসি 2018-21, তারপর আপনার 2009, অনেক ভার্সনই আছে। তো আমাদের বাংলাদেশের জন্য লোকাল কোড হচ্ছে এখানে বিএনবিসি, সর্বশেষ যে আমাদের আপডেট যেটা সেটা হচ্ছে 2020। আর আপনি কি জানেন যে ওয়ার্ল্ড প্লাম্বিং ডে নামে একটা ডে আছে? সবাই জানি আমরা? এটা জানি কয় না। তারিখ আপনার? এটা হচ্ছে মার্চের 11 তারিখ প্রতি বছরের, ওয়ার্ল্ড প্লাম্বিং ডে। তো এখানে বলা আছে সেই দিনটা বলা আছে। তারপর আমাদের এখানে বলা আছে একটা যে ওয়ার্কিং টিম। প্রত্যেকটা কাজেই একটা করে নির্দিষ্ট বা একটা নির্দিষ্ট একটা জনগোষ্ঠী থাকে যেটা কাজের ক্ষেত্রে সবাই প্রয়োজন, তাই না? আমরা তো একটা কাজ তো একাই সবকিছু করতে পারবো না। করতে পারবো? যখন বড় জি না, একটা কাজ অবশ্যই হয় টিম লাগবে। অবশ্যই টিম লাগবে। সেই টিম ওয়ার্কটা আছে সবচেয়ে জরুরি। আপনি যত কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবেন, মানুষের সাথে মেশার, মানুষের কাজ করে কিভাবে কাজ করতে হয়, লিডারশিপ নিয়ে কিভাবে সবার সাথে একত্র হয়ে কাজ করতে হয়, এটা সবচেয়ে কিন্তু বড় একটা ইম্পর্টেন্স। যখন আপনার এটা থাকবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে গ্রুপে কাজ করতেছেন যদি সবার কমিউনিকেশনটা গ্যাপ হয় তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটাই হ্যাম্পার হয়। সেটার জন্য আপনার সেই কোম্পানিও মনে করেন যে আপনার লস করতেছে আপনার জন্য, এবং আপনিও আপনার ক্যারিয়ার জন্য সেটাকে নিজেকে মানে এখানে কিছু একটা জিনিস থেকে মানে হারাচ্ছেন বা হেরে যাচ্ছেন। কেননা কারণ আমরা কিন্তু একটা জায়গায় সবসময় থাকি না। আমাদের জীবন জীবিকার তাগিদে যেখানে আমরা একটু ভালো স্পেস পাবো, ভালো সুযোগ সুবিধা পাবো, আমরা কিন্তু চাই যে সেদিকেই মুভ করার জন্য। তবে যে আমরা যেখানে আছি সেখানে কিন্তু আমার যে সময়টা দেওয়ার আমি কিন্তু তাকে সেই সময়টাই দেবো, হ্যাঁ। সেক্ষেত্রে আমার এন্টারটেনমেন্ট, আমার নামাজ খাওয়া, এটা বাদে যে টাইমটা সেটা আমরা কিন্তু অফিসকে প্রপারলি দেওয়ার চেষ্টা করবো। কারণ সবকিছু তো হিসাব দিতে হবে, তাই না? এটা মাথায় রেখে কিন্তু সবকিছু আমাদের কাজ করতে হবে। তো এখানে যে টিম ওয়ার্কটা বলতেছে সেখানে যদি আমরা দেখি 4টে ভাগে ভাগ করা আছে। প্রথম হচ্ছে প্লাম্বিং ইঞ্জিনিয়ার, তারপর প্লাম্বিং কন্ট্রাক্টর, প্লাম্বার এবং লেবার। এই 4টে কাজের সাথে কিন্তু আমরা পরিচিত, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা এখানে 1 নাম্বারটা দেখি প্লাম্বিং ইঞ্জিনিয়ার বাদে যদি দেখি যে আমরা একজন সিনিয়র পার্সন এবং সিনিয়র পরে যে একজন আছেন, তারপরে একজন যে মাঠ পর্যায়ে যেটাকে
লিড করবে, কাজে লিড করবে। তারপরে আরেকজন আছে যিনি কাজ করবে, মাঠে কাজ করবে সরাসরি। এখানে কিন্তু সবারই অবদানটাই সমান, ঠিক আছে? কাজের ক্ষেত্রে মানে কেউ কিন্তু কম না, এটা আমরা কিন্তু মাথায় রাখি, তাই না? যে আমাদের বস লেভেল যারা কাজ আমাদেরকে জানাচ্ছে, আমরা ওনাদের কাছে শিখতেছি। আবার যে 4 নাম্বারে কাজ করতেছে লেবার, আমরা তার কাছ থেকে কাজ শিখতেছি, রাইট? কারণ আমরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে পারি না, পারি সবাই কিন্তু পারি না। তাহলে যে এই কাজটা করতেছে তার আসলে তার স্কিল আছে, স্কিল আছে বিদেশে সে কাজটা করতে পারতেছে। এবং এই লেবারটা যার আন্ডারে কাজ করতেছে, যে ফোরম্যান আমরা যেটা সবসময় বলি, যে যার আন্ডারে অনেকজন কয়েকজন কাজ করে, সে হচ্ছে ফোরম্যান। তার ফোরম্যান কি, তার মানে লেবার সে ফোরম্যানের দক্ষতা একটু বেশি, সে বুঝাই দিচ্ছে কে লেবারটা কাজ করতেছে। আবার এই ফোরম্যানকে বুঝাই দিচ্ছে কি, প্লাম্বিং কন্ডাক্টর যে হায়ার করতেছে। অবশ্যই সে যাকে হায়ার করবে অবশ্যই সে ভালো কাজ জানতে হবে। এবং এই যে তিনজনকে যা কন্ট্রোল করতেছে সে হচ্ছে কি প্লাম্বিং ইঞ্জিনিয়ার, যারা আমাদের বিএসসি, এমএসসি, মাস্টার, পিএইচডি করছে, এগুলো আমাদের বড় লেভেলে যারা স্যাররা আছে, ঠিক আছে? এটাকে ভাগটা সেভাবে করতেছে যে প্রফেশনাল হ্যাভিং দ্য মিনিমাম একাডেমিক qualification, Bachelor of Science in Civil or Mechanical Engineer or Bachelor of Architecture having the proficiency in plumbing work. মোট কথা প্লাম্বিং এ যদি এখানে যেহেতু প্লাম্বিং কোর্স, প্লাম্বিং হিসেবে বলতে চাই যে যে প্লাম্বিং এ আপনার কোর্স করছে নির্দিষ্ট একটা সময়ে, বিএসসি করছে, এমএসসি করছে, পিএইচডি করছে, আবার একজন আর্কিটেক্ট হয় প্লাম্বিং কাজটা করতে পারে বা এটাকে লিড নিতে পারে যদি সে এই বিষয়টা ভালোভাবে জানে। প্লাম্বিং ইঞ্জিনিয়ার ওয়ার্ক ইন টু ফিল্ড, কনসালটেন্সি এন্ড কনস্ট্রাকশন। এখানে আবার প্লাম্বিং এর যে ইঞ্জিনিয়ার তাকে দুইটা ভাগে ভাগ করছে। কিভাবে? সে হয় কনসালটেন্সি করবে আর কনস্ট্রাকশন করবে, সে পরামর্শ দেবে এবং সে এটা নিয়ে কাজ করবে। ও কোনো কোয়েশ্চন আছে এই জায়গায়? হ্যাঁ, আপনার মানে এখানে বলতেছেন প্লাম্বিং ইঞ্জিনিয়াররা মূলত দুই জায়গায় কাজ করতে পারে, যে কনসালটেন্সি ফার্মে কাজ করতে পারে না, নাইলে আপনার কনস্ট্রাকশন যেখানে করে সেখানে করতে পারে নাকি? হ্যাঁ, এই যে প্লাম্বিং এর যে ইঞ্জিনিয়ার যে ওয়ার্ক, দুইটা ফিল্ডেই সে কাজ করতে পারে। হয় কনসালটেন্সি করতে পারবে, কনস্ট্রাকশন করতে পারবে। হুম, আপনার যে কোনো একটা করলেন, দুইটাই করতে পারেন যদি আপনি ক্যাপাবল হন। আর বাইরের দেশে আপনার স্কিল মাইগ্রেশনে যারা যায় ওরা তো প্লাম্বারদের অনেক চাহিদা আপনার, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের চাহিদা আছে কিনা? একটা জিনিস চিন্তা করেন, একটা সাইটে মনে করেন যে আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আপনি কিন্তু একাই, আর লেবার যারা আছে বা মাঠে যারা কাজ তারা কিন্তু অনেক, ঠিক আছে? তাহলে কি আপনি শুধু ওনাদেরকে গাইড দিচ্ছেন কিন্তু কাজটা ওনারা কিন্তু করতেছে। এমনও কিছু কাজ আছে যেটা আপনার মাথায় আসবে না, এটা সলিউশনটা কিভাবে করা যায়, আপনি চিন্তা করবেন, ওনারা এসে আপনাকে তুরন্ত কিন্তু বলে দেবে, স্যার আমরা এই কাজটা এভাবে করতে চাচ্ছি বা এটা করা সম্ভব। হয় না? এরকম হয় না? জি জি। যখন প্লাম্বিং ওয়ার্কের ক্ষেত্রে আমি প্রথমে একটা দেখাচ্ছিলাম, ওয়ার্কিং ফ্লো চার্ট দেখাচ্ছিলাম, সেটা প্রায় এটাই এখানে বিশদভাবে বলা আছে যে প্লাম্বিং ওয়ার্ক আর accompanied by 4 nature of working personnel। এখানে 4টা জিনিসের উপর ভিত্তি করে কি এই প্লাম্বিং জিনিসটাকে সাজানো বা গোছানো বা কাজ করা হয় বা কাজ করানো হয়।